আসলে রবি ঠাকুরের ভাষায় বলতে হয় সন্ধে দেওয়ার আগেও শুরুতে পাকাতে হয়। তাই শুরু করার আগে যে কাজটা না করলে অসম্পূর্ণ থেকে যাবে সেটা করবো এখন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিশিষ্ট নট, নাট্যকার, নির্দেশক ভবানী প্রসাদ চক্রবর্তী এবং দিলীপ ঘোষ মহাশয়। আমরা চাইব তারা মঞ্চে আসুন, তাদেরকে আহ্বান জানাই। ভবানীদা এবং দিলীপদাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শুরু করবো আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, যেই কাজ ওনারা করবেন। আর আপনাদের সহযোগিতা, আপনাদের সান্নিধ্য আমাদের অনুপ্রাণিত করে, এটা আরেকবার প্রমাণিত হয়। এই আয়োজন অবশ্যই আপনাদের জন্য, কিন্তু সত্যিই খুব খারাপ লাগে দর্শক আসন এইভাবে যদি প্রায় শূন্য থাকে। আমরা যারা আয়োজন করি আপনাদের জন্য, কিংবা যারা নাটক নিয়ে এসেছে আপনাদের দেখাবার জন্য, তারা সত্যি হতাশ হয়ে পড়ে। কিন্তু তবু ভালো লাগলো যারা এসেছেন তারা অবশ্যই নাট্যপ্রেমী, তাই তাদের জন্য আমাদের এই পথ চলা। ভারত সরকারের আর্থিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান, তাই শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। ঠিক তার আগের মুহূর্তে আমাদের দলের নির্দেশক অভিজিৎ গাঙ্গুলী মহাশয়কে ডাকবো, আসুন একসাথে প্রদীপ প্রজ্বলনের সহযোগিতা করব। একটা সুন্দর মুহূর্ত আপনাদের হাততালির মধ্য দিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে এই আলো তো শুধু আলো নয়, আমাদের এগিয়ে নিয়ে যাবার কথায় একটা পথ প্রদর্শক। তাই প্রথম পর্যায়ের কাজ শুরু করলাম আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভবানীদা এবং দিলীপদা রয়েছেন, তাদেরকেও বরণ করে নেব আমরা। বরণ করবে আমাদের দলের সম্পাদক মৈনাক চক্রবর্তী মহাশয়, বরণ করবে ভবানী প্রসাদ চক্রবর্তী। মৈনাক ভবানীদের পরে আমরা দিলীপদাকেও বরণ করব। বরণ করবে এমন একজন ব্যক্তি আমাদের খুব আনন্দ দেয়, কারণ দীর্ঘদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত, নাট্যপ্রেমী একজন নাট্যকর্মীও বটে, তবে একটু আড়ালে থেকে থাকতে মানে উনি ভালোবাসেন। সেটা বোধহয় আর নয়, কারণ মেঘ চিরে সূর্য ওঠে, সেই সময়টা বোধহয় এসছে। আমরা রেখে নেব আমাদের
গ্রুপের ডিরেক্টর অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, সহধর্মিনী চন্দ্রানী গাঙ্গুলি। আসলে আপনারাও অপেক্ষা করে রয়েছেন, আমরাও একটু দেরি করে ফেলেছি, কোনো না কোনো কারণবশত ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যেটুকু না শুনলে নয়, দু চার কথায় ভবানীদার মুখ থেকে একটু শুনতে চাইব। আমার শ্রদ্ধেয় নাট্যজন, প্রথমেই বলি আমরা প্রদীপ জেলে আজকে অনুষ্ঠানের শুভ মুহূর্ত ঘোষণা করলাম। প্রদীপ জেলে আলো দূর করলাম, কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকারটা জমে আছে, নিবিড় অন্ধকার, যে অন্ধকার সরানোর জন্য আজকে রাজপথে হাজার হাজার মানুষের মিছিল, যারা তারস্বরে চিৎকার করছে, আত্মচিৎকার, we want justice, we demand justice, তাদের কথা মনে রেখে আজকে এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আসলে ভবানীদা চলে গেলেন, কারণ পরক্ষণে ওনার নাটক, তাই দিলীপদাকে জাস্ট দু একটা কথা, কারণ ভবানীদা হয়তো রেডি হতে হতে যতটুকু সময়। উপস্থিত সবাইকে আমার নান্দনিক অভিনন্দন। আজ কলকাতা প্রেক্ষাপটে নাট্যোৎসবে আসতে পেরে আমি ধন্য। একটু দেরি হয়ে গেছে, সেই দেরির কারণটা হলো আমার ট্রেনটা লেট করেছে, যার ফলে আমি 45 মিনিট লেটে ঢুকেছি, যার পরিপ্রেক্ষিতে দেরিটা হয়েছে। কিন্তু যে কথাটি না বললে না, যতটাই আনন্দ আমার হচ্ছে ততটাই আমার কষ্ট হচ্ছে। তার কারণ আমরা থিয়েটার করি, সেই থিয়েটার করতে এসে আমরা জানি হাজার হাজার বছর আগের ঐতিহ্য এই থিয়েটার চর্চা। কিন্তু আজকে এমন একটা সময় এসে আমরা পড়েছি যে সময়টা মোটেই ভালো নয়। এখানে আমরা অধিকাংশ যারা আছি তারা আমরা দুটো শতাব্দী দেখতে পাচ্ছি, বিংশ এবং একবিংশ। বিংশ শতাব্দীতে আমরা যেটা দেখে এসেছি, একবিংশ শতাব্দীতে আমরা এসে কিন্তু সম্পূর্ণ আমাদের সামাজিক প্রেক্ষাপট পাল্টে গেছে। তার মধ্যে কিছু কিছু জায়গায় ধন্যবাদ না দিলে নয়। প্রথম ধন্যবাদ দিতে হবে যারা দর্শক আসনে বসে আছেন, তারা যদি না থাকে তাহলে কিন্তু নাটকের সার্থকতা আসে না, থিয়েটার বেঁচে থাকবে না। দ্বিতীয় ধন্যবাদ দিতে হবে যারা এই নাটককে, এই উৎসবগুলোর আয়োজন করে, অর্থাৎ আয়োজক সংস্থা। এটা কলকাতা প্রেক্ষাপট প্রতি বছর এই আয়োজন করে বলে বিভিন্ন দল এসে এখানে তাদের কলা কুশলীর মাধ্যমে তারা তাদের শিল্পকে তুলে ধরে। কিন্তু সেই শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে যে আমাদের কাজটা, সেই কাজটা বড় কঠিন। আমি যতটা জানি নাট্যশাস্ত্রে 3টে ধারা আছে
নাট্যতত্ত্ব, শিল্পতত্ত্ব এবং নন্দন তত্ত্ব। আমার কাছে সবচেয়ে বড় যে তত্ত্বটা সেটা হচ্ছে নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্বই যারা আমাদের অডিয়েন্সে বসে থাকে, দেওয়া অডিয়েন্সে বসে থাকে, আমাদের নাটকের গুণমান বিচার করে। আর সেই নাটক দেখার জন্য আজকের দিনে অত্যাধুনিক ইলেকট্রোমিডিয়া আমাদের যেভাবে চাপতে ধরেছে, তার থেকে মনে হয় আমাদের রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। কারণ ভবিষ্যৎ বলছে আগামী 20 বছরের মধ্যে আমাদের এত অত্যাধুনিকতা আসবে যে মানুষ আর এইভাবে বসে চোখের সামনে এগুলো দেখবে না। তার মধ্যে দিয়ে আমাদের লড়াইটা আমাদের করে যেতে হবে। সেই জায়গায় আমরা যত বেশি মানুষকে আমরা টানতে পারবো তত বেশি আমরা সার্থকতা পাবো। কিন্তু সেটা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। তার জন্য আমরা যারা অর্গানাইজ করি, আমার দলও অর্গানাইজ করে থাকি, অধিকাংশ নাটক দল এখন অর্গানাইজ করে থাকে। সরকার, ভারত সরকার সেইভাবে আমাদের সহযোগিতা করে, পশ্চিমবঙ্গ সরকার সেইভাবে আমাদের সহযোগিতা করে। এই আয়োজন করে বিভিন্ন নাটক দলে গুণমান উৎকর্ষতা বাড়িয়ে তুলে আমরা একটা নতুন জায়গায় পৌঁছানোর আমরা চেষ্টা করবো, পারবো কিনা জানি না। কারণ আমাদের বড় শত্রু অত্যাধুনিক ইলেকট্রোমিডিয়ার যুগ। এই যুগের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সেই আকুতি রাখবো কলকাতা প্রেক্ষাপট তথা অন্যান্য নাটক দলের যারা আয়োজন করে তাদের কাছে, যে আপনারা আরো বেশি করে আয়োজন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অজিতদাকে। আমরা শুরু করব প্রথম দিনের প্রথম নাটক, কাকদ্বীপ যুব নাট্য সংস্থার নাটক সদর দরজা। নাটককার প্রভাকর চক্রবর্তী, নাটক নির্দেশনা ভবানী প্রসাদ চক্রবর্তী। আমরা একটুখানি সময়ের মধ্যে আমাদের নাটক, আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। কলকাতা প্রেক্ষাপটকে হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করব আমাদের আজকের নাটক সদর দরজা। রচনায় প্রভাকর চক্রবর্তী, নির্দেশনায় ভবানী প্রসাদ চক্রবর্তী, মঞ্চ দীপক দাস, আলোক প্রক্ষেপণ সৌরভ হালদার, আবহ সৃজন ও নিয়ন্ত্রণ নীলাঞ্জন দাস, প্রযোজনা কাকদ্বীপ যুব নাট্য সংঘ। নাটক সদর দরজা।
আর যা ছিল দেওয়া যাবে না। বর্দাবাবুর ওরা আপনার রক্তে চিনি বেড়েছে, তাই আজ থেকে আমসত্ব চেবলো বন্ধ। সত্যি আপনি পারেনও মাইনে করতে হবে। এই রোগকে বসে দুনিয়ার লোককে দেখিয়ে দেখে একবার চপনটা, একবার টাইমিজি, একবার আমসত্ব, কেন যে মোট করে সিগারেটের নেশাটা ছাড়তে গেলেন? আমি তো মনে হচ্ছে এত সব প্যাকেটছে ওটাই ভালো ছিল। এই বয়সে বহু দেখেছি করতে পারবো। আপনার মতো ফেমে বানানো দুটো দেখি। প্রতি মাসে 150 টাকা আমার বেমালুম চুষে খারাপ করে দিচ্ছেন। আমি আপনি এরকম সাহসে বলিস এমনি বাঁধানো মাল সারা আমি যেখানে বসে ভালো মন্দ খাই, সে কি তোর বাপের পয়সায় খাই? আমার বাপের পয়সা গেল তো হাতে শুকনো আমরা ধরিয়ে দিতাম। কি বললি? ওই তো কি শুনে আমার কাজের করা আমি যাই। তাড়াতাড়ি বলুন। আমার রক্তে চিনি বেড়েছে, আর তোর বেড়েছে কি? আমি সেটা দাঁড়া বলছি। মারু। তবে হ্যাঁ, সেদিনকার খোঁজে কেবল চলে আসতে পারবে না। ওই 4-5 বেত হাঁটতে আমাকেই আবার তেল মালিশ করতে হবে। মারু। ছাদে বলেছি ফিরে বাবা এই আমি চলে দিয়েছি। হ্যাঁ
যে আজ ঘন্টা করে খবর রাখতে হবে। ড্রাইভারের বাচ্চা ড্রাইভার খারাপ, দিনে কাঁদতে কাঁদতে 3 বার করে ব্যাটিয়ে মারছে, দেখলে মনে হবে এই বুঝি মাল কন্ডেম হয়ে যাবে। কিন্তু না, পেটে বোতলের ফুলের পড়লেই বাপ আমার রাবণের বাচ্চা হয়ে আবার লোক কিনতেছে। তখন সারাটি চকমা, দেখলে মনে হবে কোচিং টাইসন। এই দুই জনই পিছিয়ে না 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 তোমাকে দেখে আমি মহামারী করেছি ভাই, তুমি এখন এসো। ও সেকেন্ডের দোষ, আমার কথাগুলো পছন্দ হলো না বুঝি। আপনার ওই আস্তি বিদ্যুৎ দিয়ে 85 ব্যাটিং করবেন আর 2-4টে বুকলি দেখলেই বসা। আমি বাংলা ভাষা বিদ্যা সাধক রবীন্দ্রনাথের দেশে কোন ভাষায় কথা বলছে না, আমি তো কিছুই বুঝতে পারছি। এই কি বললেন? বলছি তোমাকে দেখে পচা গোবরে পা দিয়েছি ভাই, তুমি ও বলছি দাদু, খুব বেশি বিজ্ঞানের ছোট্ট একটা রিকোয়েস্ট করো না। না ঢুকিয়ে বলি নয়, একেবারে 90 ওভার পিচ। আরে ফুল টস তেমন ভাবে চালাতে পারলেই দেখবে একেবারে ছক্কা। কি বলবো বলো? এই দাদা বলছি ছোট্ট করে একটা থাপ্পড় হবে। থাপ্পড়? আরে থাপ্পড় মানে আজকে পুরো তা এই হপ্তার টাকা হাতে এলে তো এই আপনার হাত মুড়ে হাত চাইছো? হ্যাঁ 50 টাকা। সকালবেলা দেখি আছে কি না। একই দাদু, ধারের নাম শুনে এবার হাত পা ছুটছেন কেন? হিস্টিরিয়া হলো না? না, ডাল পালানে দেখছি টাকা পড়ে কি ও ও হারাম জাদা এগুলো খরচ আমি এই যা হ্যাঁ সত্যি দাদু, তু খিলাড়ি পে अनारी। আপনার মাথায় টুপি মারলে আমার পেছনে লাগে পয়দা যাবে। নমস্কার। সাউথ কোরিয়া আবিষ্কার থিয়েটার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত নাট্যবন্দী মানুষকে আমাদের প্রণাম জানাই। আয়োজক সংস্থা আমাদের বন্ধু নাট্যদল কলকাতা প্রেক্ষাপটকে আমাদের সাংস্কৃতিক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি সাউথ কোরিয়া আবিষ্কার থিয়েটার গ্রুপের প্রযোজনা দ্য ভিশন অফ নেচার।
কিন্তু বেশি রাত তো করা যাবে না, এমনি 9:30 বেজে গেছে। ঠিক আছে, 10 মিনিট ওয়েট করো, তারপর কিন্তু তোমাদের ডিনারের ব্যবস্থা করবো। তুই বস। এই রে, একদম ভুলে গেছি। রকিনি দিদি, এই নাও তোমার বার্থডে। হ্যাপি বার্থডে রকিনি দিদি। থ্যাংক ইউ। আমার বিশ্বাস এই বইটা তোমার খুব ভালো লাগবে। এই বইতে একটা স্বপ্নগুলো আছে, যে মানুষের স্বপ্নে গিয়ে সব সমস্যার সমাধান করে দেয়। তোর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দ্য ভিশন অফ নেচার। আমি কালকেই গল্পের বইটা পড়বো, দেখিস। 9:45 হয়ে গেছে, চলো তোমাদের ডিনারের ব্যবস্থা করেছি। চল 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 চল। আজকে প্রকৃতির বার্থডে আর আমি সেটা একেবারে ভুলেই মেরে দিয়েছি। শিট! নন্দিনী, এই নন্দিনী, আজকে আমাদের মেয়ে ঠিক কত বছরে পড়লো বলো তো? হ্যাঁ, এই দেখেছো? আরে ওর জন্য আমি একটা গিফট আনবো ভেবেছিলাম, আরে সেটাও ভুলে গেছি। মেয়ের জন্মটাও ভুলে গেলি? সরি ডার্লিং, আসলে বোঝোই তো যে কতটা টেনশনের মধ্যে থাকতে হয় আমাকে, মাথায় কতটা চাপ নিয়ে থাকতে হয়। আর এইসবের মধ্যে ওরা কোথায় বসো? ভিতরে ডিনার করছে। সত্যি মেয়ের জন্মটাও ভুলে গেল, 12 বছরে পড়লো। এই চাপ, ওদের ডিনারটা হয়ে গেল। এই জাস্ট আ মিনিট, এই মামনি মামনি মামনি, হ্যাপি বার্থডে মামনি। কবেই না তুমি দায়িত্ব নিয়েছো, সেই ছোট থেকেই আমার কাছে। আজ 12 বছর হয়ে গেল মিলাদকে। আমি অন্তত ভেবেছিলাম তুমি মেয়ের জন্মটা মনে রাখবে, সেটাও ভুলে গেলে। আশ্চর্য। আন্টি, হ্যাঁ ও আন্টি, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বেশ দুর্দান্ত হয়েছে। তাহলে আমরা বাড়ি যাই। টাটা টাটা টাটা। চল আমি তোকে একটু এগিয়ে দিয়ে আসি। মাকে একটু এগিয়ে দিয়ে আসছি। এই বলবেন তাই বলবেন, তুমি টাকা বাড়ি করতে গেলে একটু খুব মজার ছেলে কিন্তু। হ্যাঁ, এই নন্দিনী, চলো আমরা এবার ডিনারটা সেরে ফেলি। হ্যাঁ চলো। তোমার খেতে দিয়ে দিচ্ছি, আমার খিদে নেই। কি খিদে নেই? খিদে নেই মানে? আচ্ছা নন্দিনী, তোমাকে কতবার বলেছি যে আমাকে যে কাজটা করতে হয় তার পুরো মার্কেটিং ভ্যালুটা আমাকে সামলাতে হয়, কত দায়িত্ব নিয়ে কাজটা করতে হয় আমাকে, তুমি জানো? আজকালকার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সব ছেলে মেয়েগুলো আমার আন্ডারে কাজ করে। আরে বাবা, তার মধ্যে তোমার যদি এত ইমোশন যদি এসে যায়, তাহলে আজকের এই ইকোনমিক্যাল সোসাইটিতে আমরা ঠিক কোথায় স্ট্যান্ড করবো তুমি বলো তো? হ্যাঁ, আমি তো এত কিছু জানতে চাইনি, আমি শুধু বলেছি আমার খিদে নেই, তুমি চলো আমি খেতে দিয়ে দিচ্ছি। তুমি না কিছু বোঝো না, জানো তো? খেতে বোঝার কি আছে? বোঝা গিয়েছিল না? না, তুমি বেসিক্যালি কিছু বোঝো না। হ্যাঁ, আরে নন্দিনী, তুমি তো জানো যে আজকালকার দিনে কেউ কারোর জন্য কোনো জায়গা ছেড়ে দিলে অন্য কেউ এসে সেই জায়গাটাকে দখল করে নেবে। আরে আরে সবাই এখনকার দিনে একটা প্লেস চায়, প্লেস। হ্যাঁ, সেই জায়গাটা তুমি আমাকে আর প্রকৃতিকে কোনো দিন দাও। হোয়াট? আমি তোমাদেরকে সেই প্লেসটা দিইনি বলি? আরে বাবা, এই এত বড় ফ্ল্যাট, হ্যাঁ, এই বড় গাড়ি, এত নাম। আচ্ছা নন্দিনী, এই পার্লারে, তারপরে শপিং মলে তোমার মান্থলি এক্সপেন্স কত সেটা তোমার কোনো ধারণা আছে? আমি তো শপিং মলে যেতে চাই না, শুধুমাত্র তোমার স্ট্যাটাস মেইনটেইনের জন্য আমাকে যেতে হয়। হ্যাঁ, যেতে হবে। আমার স্ট্যাটাস মেইনটেইন করতে গেলে তোমাকে শপিং মলে যেতে হবে। আমি যেতে চাই না। না, যেতে চাই না মানে তোমাকে যেতে হবে। ইডিয়েট! তুমি আমাকে এগিয়ে আরে বললাম, বাস্টার্ড! মা, বাপি,
সমস্যায় থাকতো না। কালকে আমার উপর রাগ করেছে। দেখো আমি এই পদে তোমাকে কথাগুলো বলতে চাইনি। সরি। আচ্ছা মাঝে মাঝে তুমি মাথাটা এত গরম করে দাও না আমার, আমি বলতে নেই। আচ্ছা আচ্ছা আমি তোমার কাছে প্রমিস করছি আর কখনো তোমাকে এইভাবে কথা আমি বলবো না, আর কখনো এইভাবে বকাবকি করবো না। প্রমিস। আজকের সন্ধ্যার শেষ নিবেদন ব্যর্থ শক্তিকে আলাদা।
শাড়ি কিনুন আগে। হ্যাঁ ঠিক কইছো আচ্ছা কর ফুল সিল ফুটাই নাই একটু ফুটাছে কি লাগে ঠিক হয়ে যাবো আমার শাড়ি কেনার কাম নাই এটা কই আর সেটাই করো প্রতিমা টাকা রাখবে ধর কত হইছে? 3 8 আনা 3 টাকা। হ্যাঁ আমু আমি হাট করলাম। বাবা আয় কাছি। তুমি বলাই করছি না আপনি কাম কর দেখা সেরা যায় ওরে ভাই, ওরে ভাই আসো না এই। কেডা এ আমি সাবের ভাই। ও ভাইয়া উনি তো মান গেছে ও। কতমা পুরা নিয়ে সারা মেটা দে আচ্ছা, ভালো আছে তো? আমি জানি কেমন আছে আছে মোটামুটি অতলে। কতদিন থেকে আমার ভালো ভালো। এই সামনে যা যা যা। এ না নে। না না ঠিক আছে আমার একটু আবার তাড়া আছে। কি যে কোন আপনার লগে কি আজকে সম্পর্ক? হ্যাঁ আর জমি জিরে দাম নাই কলকারখানায় কাম করি কিন্তু ইচ্ছাটা তো আগের মতোই আছে নাকি? সেই বাপ ঠাকুরদার আমল থেকে আজ পর্যন্ত খৈরুল ভাইরা আমার লক্ষ্মীর সালা নিজের খেতির খড় দিয়া ছাইয়া দিয়ে আসে। পূজা মতো হইলে কি হইব তাই তো আপনি আর এটা তো ঈদের উপহার। এই সাদের মা নিজে পছন্দ করে পাঠাইছে শাড়িটা কিন্তু আপনার ভাবে আচ্ছা বেলা হয়ে গেল আমরা আবার একটু শহরে বন্ধু বলে দেখা করতে হইব। না ভাবি ঈদে আমু তো বলে আমু এর কইতে নাই সাবা কাম কাম কইরা বাসায় আসো আমি শহরে চললাম আসি ভাবি। জানিয়েছি আরে বাবা কোথায় গেলে কোথায় চাকে ঠান্ডা হয়ে গেল না একটা কথা যদি উত্তর পাওয়া যায়। আরে বাবা কোথায় গেলে কোথায় তুমি বাথরুমে নাকি? তো বাথরুমে কি এমন বিরাট কাজ আছে যে সেখান থেকে কথা উত্তর দেওয়া যায় না? দেখি না বাথরুমেও নেই। ও দীর্ঘাত ছাদে হবে ওই গাছপালাগুলোর সাথে। তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি বলো তো তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? আরে তো তোমার গান তুমি বন্ধ করো তো। কেন ওই পাড়ার লোকেরা সব অবজেকশন করে। কিসের অবজেকশন? তোমার ওই গান শুনে নাকি ওদের বাড়ির বাচ্চারা সব কাঁদতে থাকে। তাই ঠিক তো কে শোনাতে বলেছে গান? আমি আমার বাড়িতে গান গাইছি। আমার বাড়িতে আমি গান গাইতে পারবো না? আচ্ছা মুশকিল। আচ্ছা তোমার কোনোদিন কোনো অসুবিধা হয়েছে আমার বাড়ি? হ্যাঁ না 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 না
ভুল হতেই পারে। না না, তাহলে নুন আর লঙ্কা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো না, বলছি যে তোমার তো শরীরটা ভালো, কিন্তু বাইরে একটু শীত শীত ভাবও আছে, তা তুমি একটা গায়ে চাদর দাওনি কেন বলো? আর তাছাড়া তাছাড়া তোমাকে এখন ছাদে উঠতে কে বলেছে? এই ঘরের মধ্যে কি তোমার গান গাওয়ার মতো জায়গা হচ্ছে না? জায়গা হবে না কেন, কিন্তু তোমার ওই যে নাকটা বড্ড ডিস্টার্ব করে। না, আগে 30 বছর ধরে ঘর করার পর আমার এই নাকটা তোমার কাছে পছন্দ হয়ে গেল না? ওরে বাবা, নাক নয়, তোমার নাকের গর্জন। তাই নাকি? তা এতদিন কোথায় সেখানে সাইলেন্সার লাগানো ছিল যে তোমার কান আর সেটা সহ্য করতে পারছে না? এখনই কেউ বলে ইদানিং প্রায় হচ্ছে, তুমি বুঝতে পারছো? আমি সব বুঝি। কি বোঝো? সব সব। কি কি? বলবো না। আমিও সব বুঝতে পারি, কেবল তোমার ওই ফিল্মরতি ছড়া। এই দেখো এই দেখো, এই সকালবেলা উঠে আবার এই রতিপতির কথা কেন? এই 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 পুরো হচ্ছে সব সাকিবা করলে। কোনটা বেশা করেছো? করেছি, যখন করা তখন ঠিকই করেছি। এই 50 বছর বয়সে এসে তোমার 25 বছরের ফিলিংস আসবে না, তাই না? থাক থাক, প্রেম তুমি কোনো কাজেই করো? করেছি। বলছি করনি? আমি বলছি করেছি। তোমার মনে নেই আমি তোমাকে চা বানিয়ে খাইয়েছি, তুমি ওই অর্ডার করতে ঝালমুড়ি খাবো, ফুচকা খাবো, আলু কাবলি খাবো, এনে দিয়েছি, চাউমিন খাবো, এনে দিয়েছি। তাছাড়া সবচাইতে বড় প্রমাণ আমাদের ছেলে বায়োলজি। তোমার ওই পরমাত্মা এখানে ওকে পাঠানি, দেখি আমি করি। হ্যাঁ তো, সবাই বায়োলজি, তাতে প্রেমের প্রমাণ হয় না। অর্ডার তো করতে, হোটেলে খেতে যাব, সেটাও তো নিয়ে গেছি। হোটেলের বিলটা কে দিল? আরে বিল তো আমি দিতাম, ওই কার্ডটা তোমার ব্যবহার। আপনি কি করতে শুনি? তোমার মনে নেই তোমাকে হানিমুনে নিয়ে গেছি? জায়গার নামটা কি ছিল যেন? আরে ওই তো আমার ওই বড় পিসির দেশের বাড়ি। তোমার মনে নেই কি সুন্দর ওই পুকুরের জ্যান্ত জ্যান্ত মাছ, ওই চাষের চালের মোটা মোটা ভাত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার নয় ওই গ্রামের বাড়ি তোমার পছন্দ হয়নি, কিন্তু এই কলকাতা শহরে যখন যখন প্রথম সিটি সেন্টারে, তখন আমি তোমাকে সেখানেও নিয়ে গেছি, পিকচার হল দেখিয়েছি। বাইরে থেকে? কি বাইরে? পিকচার হলটা বাইরে থেকে দেখতাম। আরে বাবা, তোমাকে আমি ওই কত বড় সিটি সেন্টারে নিয়ে গিয়ে তোমাকে আমি বলতাম না তোমার যা ইচ্ছা তুমি তাই কিনে নাও, টাকা পয়সার কোনো পরোয়া করবে না। পয়সা ছিল নাকি পকেটে? আরে বাবা ধুর, ক্যাশ না থাকলে কি হবে? কার্ড তো ছিল, কার্ড এখন সব জায়গায় অ্যাকসেপ্ট। এটাও জানো না? জানি, কিন্তু কার্ডটা যে আমার ছিল না। তোমার বলে আবার তোমার যা কিছু আছে তার 50% এর মালিক তো আমি। আর তাছাড়া তখন আমি সেটা তোমার থেকে ধার হিসেবে, চাকরি বাকরি পেয়ে গেলে সব টাকা তোমাকে আমি। তুমি কি আবার আমাকে চোর চামার ভাবছো নাকি? জীবনে যদি কোনো কাজকর্ম করতে না, তো আমার কার্ড ব্যবহার করার প্রয়োজন পড়তো না। কে বলেছে ম্যাডাম? কে বললো আমি কোনো কাজ করি না? আমি নাটক করি, নাটক। এই বাংলা কতগুলো দল আমার লেখা নাটক করে তোমার কোনো আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, এই বাংলার কথা নয়, বাংলাদেশের কতগুলো দল আমার লেখা নাটক করে তুমি জানো? ঠিক বলছো, তোমার লেখা নাটক? তবে না চুরি করা নাটক। মানে সবাই তো আর বাংলাদেশের গল্প পড়েনি, তাই তুমি তোমার লেখাগুলো চালিয়ে দাও। এই সাউথের ফিল্ম আর মারাঠি নাটককে দেখে তাকে বাংলায় ট্রান্সলেট করে তোমার নাম দিয়ে দাও। কি এই দেখো দেখো, তোমার সঙ্গে আর যাই এই নাটক
নিয়ে আলোচনা করা কিন্তু একদম বেকার। তুমি জানো আমি রবীন্দ্র ভারতী থেকে নাটক নিয়ে পড়াশোনা করেছি। তাতে কি হয়েছে? রবীন্দ্র ভারতী থেকে পড়েছো তো? অনেকেই পড়ে। কোনো প্রোডাকশনে ছিল বলতে? আরে ধুর, ও তো আমি ইচ্ছে করে কোনো প্রোডাকশনে ঢুকি। আমি যদি ওই প্রেক্ষাপ করে দিই না, তোমার মতো শিল্পীর জন্ম হয়। তাই বুঝি? সম্ভবত তুমি তোমার স্টুডেন্ট ছিলেন, তাই না? জীবনে একটা কাজকর্ম করোনি, তাতেই এত অহংকার। যদি সত্যি তোমার কোনো আরে বাবা ছাড়ো না বাবা, সকালবেলা উঠে কেন এত ঝগড়া করছো বলো তো? বাদ দাও না সব কথা। দাও বাজারে টাকা পয়সা দাও, আমি বরং বাজার করে আসি। নিজের পয়সা বার করো কেন? তুমি পেচ্ছাপ করলে টাকা জন্মায় না? সাথে একটা পুরুষ মানুষ টাকা মারে ওর পয়সায়। কি যে পাপ করেছিল যে আমার কপালে তুমি ঝুঁকলে? কেন? তোমাকে কিন্তু ফোর্স করেছিল নাকি আমাকে বিয়ে করতে? ঘুরতে তো বাবার পেছন পেছন। কাকু কাকু কাকু, আমাকে একটু অঙ্কটা বুঝিয়ে দিন না। বাবাও ছিল ঠিক তেমনি, সুযোগ পেলেই আমাকে কথা শোনাতো। এই মেয়েটা কিন্তু খুব ব্রিলিয়ান্ট, দেখবি তোকে একদিন সব বিষয়ে মাফ করে দেবে। কথাটা যে মিথ্যে বলেনি তার প্রমাণ তো পেয়েছো। রাগ হতো, ওই হিংসেও হতো, ওই ফ্রক করে অনেকের বেঁধে সারাটা দিন পড়তেই থাকে। শুরু করছি নাটক আমি শিল্পী।
দরজা ফরজা ভেঙে গেলে তা ধেরে খুঁটিয়ার করছি বুড়ো মিলে কি করছিলে দাঁড়াও সেটা রাতে খাবার সময় দেখতে পাবে। সালা কি ছেলের জন্য কথা বলি রে এত সব কেন তুই সাই বলো একদম চেঁচিয়ে কথা বলবে না। তুমি এখন কথা বলার মতো অবস্থায় নেই। যাও ভেতরে গিয়ে শুয়ে পড়ো। একদম চেঁচামেচি করবে না। আশেপাশে সবাই ঘুমোচ্ছে। যাও ভেতরে যাও। ওই নিয়ে সালা তোমার বোন চিন্তা সালাই না আমাকে বাদ দিয়ে সালা এই যে বাইরে খাওয়া অর্ডার সব বাড়িয়ে রেখেছো যে আছে সেই সালাম তো শুনতে পাচ্ছে। আমি তোমাকে আবার বলছি তুমি কথা বলার মতো অবস্থায় নেই। যাও ভেতরে গিয়ে শুয়ে পড়ো। সারা জীবনটাকে তারা বলে খয়া করে দিল সালা মন খারাপ করিস না, মন খারাপ করিস না। তুই তো জানিস আসলে কি জানিস, এই পরকে সৎ উপদেশ শিক্ষা দিতে গিয়ে নিজের ছেলেকেই বোধহয় সৎ উপদেশ শিক্ষা দিতে ভুলে। জানো বাবু, আমার ভাবতে অবাক লাগে, তোমার মতো একজন মানুষের ছেলেও ছি ছি বাইরের লোকে তোমাকে যত সম্মান করে ভালোবাসে আর তোমাকে প্রত্যেকটা মুহূর্তে অসম্মান করে অপমান করে। অপমান সইতে সইতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু এটা তুমি মেনে নাও কি করে? কি করি বলতো মা, বড় হয়েছে, শিং গজিয়েছে, দুটো তো একটু খেতেই হবে। খুব বেশি দিন হয়নি আমি এখানে এসেছি, তবে এই কিছুদিন এটা বুঝেছি শুধু বেয়াদবি না, একটা জানি রে মা, সবটা জানি, সবটা বুঝি, কিন্তু কি করি বলতো, হাতে পায়ে সেই আগের মতো জোর নেই, মনেও সেরকম জোর নেই। কাকু, তোমাকে শক্ত হতে হবে, রাশ টেনে না করলে। সেটা অনেকদিন আগে হাতের নাগালের বাইরে চলে গেছে রে মা। মধ্যরাতে নকল বাবা নকল মেয়ে তারা মনের কথা আলাদা করছে। না চেষ্টা করবি, আমার অনেক হয়ে গেছে, তোমার কাছে ভাবতে হবে না। সাবধান হচ্ছি না, তোমাকে সাবধান জীবনটাকে খরা করে দিতে তারা নমস্কার। বিবেক বালির পক্ষ থেকে উপস্থিত নাট্যপতি দর্শক বৃন্দকে জানাই আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের প্রযোজনা আমরা ভালো হ্যালো হ্যালো
কি বলছেন? লাঞ্চ টাইমের আগে গিয়েছে? ও নো নো থ্যাঙ্কস। কিন্তু ঘন্টাখানেক আগেও তো ফোন করেছে, তাহলে কি মোবাইল থেকে?
ছোট্ট মণিমাটাই রয়েছে। কতদিন বাদে তোমার মুখে এই মণিমা ডাকটা শুনলাম বলো তো। আরেকবার ডাকো না বাবা, মণিমা, আর একটু জোরে ডাকো না। মণিমা, 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 মণিমা। শোনো শোনো বাবু, শুনতে পাচ্ছ তোমার ডাকটা যেমন মনের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ বাবু? তুই এত কষ্ট নিয়ে বেঁচে আছিস, আর আমরা ভাবছি আমাদের মেয়েটা কতই না সুখে আছে। চারপাশে সুখের এত উপকরণ, ভাগ বাড়াবে নাগালের মধ্যে সব কিছু, অথচ সুখ কাকে বলে তা আমি জানি না। সুখে বিয়ে করে তুই সুখী নোস? কি বলছিস? সবে তো এসেছো, রাতটুকু থাকো, তোমার আদরের ভাগ্যেই কতটা সুখে আছে নিজের চোখেই পরখ করে দেখে নিও। রাত্রি থাকতে পারে? শোনো, জামা কাপড় ছেড়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, চা জল খাবার খেয়ে রেস্ট নাও। আচ্ছা রাতে কি খাও? সেই আগের মতন ভাত না রুটি? তুই কি ধরে নিচ্ছিস রাত্রে আমি করে কেটে থেকে যাবো? তারা তো কি সেই বাটানগর থেকে হালি শহর কম দূরত্ব তো নয়, এখন বেরোলেও পৌঁছতে পৌঁছতে সেই অনেক রাত হয়ে যাবে। দাঁড়াও, আমি তোমার চা জল তোর বাড়ি ধরে যাবে, আমি রাত্রে বাড়িতে পৌঁছবো। আরে ফিরবে না সেটা জানিয়ে দিলেই তো হলো। না 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 না, এত রাতে আমি তোমাকে কিছুতেই একা ছেড়ে দিতে পারি না মামু, কিছুতেই না। শোন মা, শোন, ছেলে মানুষই করিস না মা। তোমার রাতে একা বাড়ি ফেরা হবে না, আমি বাবাকে ফোন করে জানি। এখন নাচবান্ধা হয়ে গেলে না কি করতে আমাকে দেখতে আসবে না? তা নয়, এসেই যখন বলেছো বাবু তখন রাতটুকু থেকে যাও। আচ্ছা কতদিন বাবা মার গল্প শুনিনি বলো তো? রাতে খেয়ে দে দুজনে মিলে গল্প। তুই রাত্রি জামাই বাবা নিয়ে পাখি করে শুয়ে রেখে এই গোটার সাথে সারা রাত গল্প করবি? তাতে কি হয়েছে বাবু? তোমার আদরের জামাই বাবা জীবনকে কতটুকু চেনো তুমি? চিনলে এমন কথা বলতে না। দেখে দাঁড়াও তুমি, আমি বাথরুমে তোমার জামা পাজামা সব রেখে আসছি, তুমি একটু বসো। নমস্কার, শুভ সন্ধ্যা। আয়োজক নাট্য সংস্থা কলকাতা প্রেক্ষাপট এবং উপস্থিত সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষকে সাম্প্রদায়িক নাট্য সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অভিনন্দন। শুরু করছি আমরা আমাদের আজকের নাটক ঘরে ফেরা। আর একটু সময় একটু পাশানায় আয়, নইলে বিপদে ভর্তি হবে। তা না আসছে ঠিক যেন অবস্থাপতি করাবো। তা তুই করবি এখন? কাল সকালে আগে তো পাস নাই, আজকে রাত্রে এখানে থাকতে হবে। এমন গেলোই সারা মানুষে বলে হ্যাঁ, এই ফাঁকা জায়গায় থাকতে হবে। তবে তবে ঠান্ডাটা একটু যা কম পড়েছে এই গির্জার লোক। হ্যাঁ, মুড়ি টুড়ি কিছু আছে না? কাল খাজাঞ্চি বাজারে যে সাদা বাতাস কিনেছি না, দেখ না ব্যাগের মধ্যে হাঁটায়, দেখ না দু একটা দানা থাকলেও থাকতে পারে। ওই দিয়ে আজকে রাতে আহারকে সারতে হবে। রাস্তার মধ্যে থাকতে হবে? হ্যাঁ, এই রাস্তার মধ্যে থাকতে হবে। কোথায় আসি বিপদে বললে নিয়োজিত মানুষ ঘর করতে আনবে বলে বেশি কাজ। তবে জানিস জায়গাটা কিন্তু মহল্লা না থাকে না, কিন্তু আজ থাকবে, এই দুটা মানুষ থাকবে। যাবে কোথায় শুনি? গ্রাম তো আর নিকটে না, দূরে হবে হয়তো। আবার কাজে কেন? এই জন্যই বলেছে শুভ কাজে নারী বর্জন করা। শুনলে শোন না, শোন না। কি বলছি, বিয়ে যখন নিষ্পত্তি হয়ে গেছে তখন কে রে শরীরটাকে কষ্ট দিয়ে আর কি লাভ বল দিন। শুনছা
আমার মতো পাত্র পাও না, তার ধরনের পুণ্যির পথ কেমন নজর কার্তিকের মতো দেখতে হয়েছে আমার। বয়সটা বয়সই না, এখন প্রায় 30 বছরের মতো নামিয়ে দিল। 30 বছর পেছনে বাংলা বললে 40 বছর। বাপ কি বুঝতে পেরে বললো, ধর তাই তো বাড়িয়ে বলো। এখন তুমি বললে তাহলে হয় 42 বছর। বাপরে ধরে আছি তুমি বাড়িয়ে যাও। দেখো তুমি বললে তাহলে 47 বছর। বাপরে ঠিক আছে, এবার সত্যি বেকার ফেলো। তোর বাপটা সারা এমন হারামি রাস্তা, নিজে খুব শরীর লোক, তাই সম্পর্কে একটু নজর দেয়। হ্যাঁ সাবধান, আমার বাবাকে গান গাইতে বলে দিয়েছি। গান দেবে না বলে দিছি, গান দেবে না। তোর বাপের পুজো করবে, তোর বাপের পুজো করবে। তোর বাপ একটা না, তোর বাপ একটা সোস করতা সিটিং বা মিথ্যে বলে। কি মিথ্যে বলেছে বাবা? মিথ্যে বলে নাই তোর বাপ। কি বলেছে বলবা তো? মিথ্যে বলে নাই তোর বাপ। বিয়ের সময় বলবে বাধ্য শুভ কাজটা ভালো ভাবে সেরে যাবো, শুভ কাজটা হয়ে গেলে তোমার ঘরে যাবো। এই যা আজকে 4 বছর হয়ে গেছে, হাতে 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 তোর বাপের যা করি। তুমিও তো বলেছি তোমার নাকি 300 টাকা রোজ, মাসে 9000 টাকা রোজগার। পরে জানতে পারলাম তোমার 100 টাকা রোজ, মাসে 3000 টাকা রোজগার। হায় হায় হায়, 300 টাকাই ইউজ হয়। 300 টাকা রোজগার, তাহলে 100 টাকা দাও কেন? আমি ওই 100 টাকা মাইনাস করি। কি করো? মাইনাস সেইটা কি? ওই ইংলিশ শব্দ ওই বুঝলি বলো না, বুঝিয়ে বলো না। মেয়ে লোকেরা টাকা পয়সা জিনিস ভালো বোঝে। সব লোকের বিরাইয়ের ব্যাপার রে, বিরাইয়ের ব্যাপার ওই বুঝলি বলো না, বুঝিয়ে বলো না। ওই টেকা শরীর দেখা কেন চলে যাবো কেন? ওই টেকায় আমি মাল কি খাও? আরে মাল মাল বললে তুই বুঝলি মদ খাই মদ। তো সে তো পাবো, প্রতিদিন 50 টাকা করে 200 টাকা লাগবে কেন? আমি বিলাইতি খাবে, বিলাইতি কি খাও? বিলাইতি আমি তো বাপের মতো না, আমার একটা হলো গিয়ে ইজ্জত আছে। হ্যাঁ, তুমি 200 টাকার মদ খাও। ওরে আমার বাপরে, তুমি কার হাতে আমার সব সব বড় বিপদে পড়ে গেল দেখছি। শোন না, শোন না, আমার কথাটা শোন। এই যা আমার মনে যা, এই আমার কথা এই আমি দিদিকে করে বলছি, মাথা দিদি দিয়ে বলছি, কোন সুরে বাচ্চা সারা বিলাইতি খেতে পারে। তুমি 200 টাকার মদ কেন? আমি বাড়িতে উপজাই। এই সবাই মরা বিপদে পড়ে গেল দেখছি। আরে আমি কি বলি 300 টাকার মদ খাই, আমি 50 টাকার চুল্লু খাই। কি খাও? চুল্লু কি শুনলাম? শুনু, সিসি, আমি বাড়িতে মদ খাও কেন? ভালো লাগে মদ নাই। সবাই সত্যি মরা বেরিয়ে পড়ে গেল দেখছি। মদের আবার ভালো মন্দ, মরা চুল্লু বিল্লু মাল্লু যে নামই ডাক্তার গেল, তো মদ নাকি খালি তো নেশা হবে। কোন কুত্তার বাচ্চাদের তারা বের করতে যায়। কি বললে? আমি কুত্তা। কুসুম নে, শোন না, কুসুম শোন না, রাই কুসুম, 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 তুই একটা সেলিব্রিটি না? জানিস আমার কেন জানি না মনে হয় তুই ভাষা মানুষ, তোর কোল আগে একটা খুব ছোট্ট সেলিয়া, তোরে মা বলে ডাকতিস, আমার বাপ বলে ডাকবে। ওরে আমি মানুষ করবো, লেখাপড়া শেখাবো, ও 10টা 5টা অফিস যাবে, অফিস থেকে ফিরে এসে আমার হাত ভর্তি টাকা দেবে। একদিন আমি বাস করতে বল না, একদিন আমি বাস করবো বল। হ্যাঁ, তুমি বেশি থাকবে। তুমি দেখো, তুমি ঠিক বেশি থাকবে। যেদিন থেকে গ্রাম ছাড়লাম সেই দিন থেকে আমার কপালটা বুদ্ধি লাগলো। গ্রামে আমার জমি ছিল, 7 বিঘে জমি ছিল, ঘর ছিল, উঠান ছিল, বাদাম ছিল। সব বছরে ধান জমি থেকে উঠে আসতো। সারাদিন ওই চাষের জমিতে কাম করতাম।
মেলা বললে আমায় ডুবাইনি রে, আমায় ভাসাইনি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই অতই দরিয়ার পানি, কুল নাই কিনার নাই অতই দরিয়ার পানি। তুমি সাবধানে চালাও হে মাঝি, তুমি সাবধানে চালাও হে মাঝি, আমার মানা করি রে, হকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, হকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কেমন কেমন সুন্দর যেমন ছিল রে আমার, কেমন সুন্দর কেমন ছিল। ওই চৌধুরী মশাই পাল্লায় ঘুরে আমার জীবনটা পুরো বদলে গেল। বললো দেখা কি যা, ওই চষিমুদ্দিনের ঘরে আগুন লাগাইবে, ও সারা মুসলমানের বাচ্চা, তুই না সরাতে পারলে তুই এই গ্রামে টিকতে পারবি নে। এখন কি আর জানতাম রে, এখন কি আর জানতাম ওই চৌধুরী মশাই সারা আসল শয়তানের বাচ্চা। সে চৌধুরী মশাই তো মরে গেছে, ও পাপ তো আর গেরাবে না। এরাও ছেলে আছে শুনছি, বাপের গুণ স্ত্রীর ছেলের মধ্যে কিন্তু তাদের নাকি না গো না, বাপ ছেলে একরকম হয় না গো, একরকম হয়। আমার বাপ তো কুতো মক্কা কুতা, আমার দাদা পত্নী ছিল তাও জানেনি, কিসের মেয়ে সেল তো ঠাকুর লুকিয়ে তুলে কাজটা দেখে যা। কি বললে? আমার দাদা মক্কা তো শালা বারবার একই অস্ত্র ছুঁড়ে মারা দেখছি। আরে আমি কি বলেছি মদ খায়, আমি তো বলেছি খেলি খেতে তো পারে নাকি। না বলবে না, আমার দাদা দেবতা খাঁটি সোনা। হ্যাঁ খাদ আছে নাকি সোনা? কি বললে? খান আছে। না খাদ সাই অসল লোহা। সাদা কিন্তু কি হলো কি হলো কি হলো রে কুসুম, তোর তোর শরীরটা বুঝি, তোর শরীরটা বুঝি খারাপ লাগতেছে, বল না। আমি ভালো আছি। ভালো আছিস তুই? ভালো আছিস কুসুম? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আশা রাখবো আগামী দিনেও ঠিক এইভাবে আমাদের সাথে সহযোগিতা রাখবেন, এই আশা নিয়ে আজকের মতন শুভরাত্রি।